গল্পের নাম চিড়িয়াখানা। লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। রমেনবাবু চুপ করিলেন। ব্যোমকেশ কিছুক্ষণ চিন্তামগ্ন হইয়া রহিল। তারপর বলিল, মুরারিবাবুর মৃত্যুর কারণ জানা গিয়েছিল? রমেনবাবু বললেন, তার পেটে বিষ পাওয়া গিয়েছিল। কোন বিষ জানেন? ওই যে কি বলে, নামটা ঠিক মনে পড়ছে না। তামাকের একটা বিষ। তামাকের বিষ? নিকোটিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিকোটিন। তামাক থেকে যেমন দুর্দান্ত বিষ তৈরি হয় তাকেই জানত মশাই। আসুন, বলিয়া সিগারেটের টিন আবার খুলিয়া ধরিলেন। ব্যোমকেশ হাস্যমুখে উঠিয়া দাঁড়াইয়া বলিল, ধন্যবাদ, আর না, আপনার অনেক সময় নষ্ট করলাম। আপনি কোথাও বেরোচ্ছিলেন বোধ হয়। সে কি কথা, বেরোনো তো রোজই আছে। আপনাদের মতো সজ্জনের সঙ্গ পাওয়া কি সহজ কথা? আমি যাচ্ছিলাম একটি মেয়ের গান শুনতে। নতুন এসছে, খাসা নাকি গাইছে। তা এখনই তো রাত বেশি হয়নি, চলুন না, আপনারাও দুটো ঠুংরি শুনে আসবেন। ব্যোমকেশ মুচকি হাসিয়া বলিল, আমি তো গানের কিছুই বুঝি না, আমার যাওয়া বৃথা। আর অজিত ধ্রুপদ ছাড়া আর কোনো গানই পছন্দ করে না। সুতরাং আজ থাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার যদি খবরের দরকার হয় আপনার শরণাপন্ন হব। 100 বার। যখনই দরকার হবে তলব করবেন। আচ্ছা, আজ তবে আসি। নমস্কার। 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 পরদিন সকালে ঘুম ঘুম ভাঙিয়া শুনিতে পাইলাম পাশের ঘরে ব্যোমকেশ কাহাকে ফোন করিতেছে। 2-4টা ছাড়া ছাড়া কথা শুনিয়া বুঝিলাম সে নিশানাথবাবুকে সুনয়নার কাহিনী শোনাইতেছে। নিশানাথবাবুর আগমনের পর হইতে আমাদের তাপদগ্ধ কর্মহীন জীবনে নতুন সজীবতার সঞ্চার হইয়াছিল। তাই ব্যোমকেশ যখন টেলিফোনের সংলাপ শেষ করিয়া আমার ঘরে আসিয়া ঢুকিল এবং বলিল, হে ওঠো ওঠো, মোহনপুর যেতে হবে, তখন তিলমাত্র আলস্য না করিয়া সটান উঠিয়া বসিল। কখন যেতে হবে? এক্ষুনি। রমেনবাবুকেও নিয়ে যেতে হবে। নিশানাথবাবুর কথার ভাবে মনে হলো তার সন্দেহ ভূতপূর্ব অভিনেত্রী সুনয়না দেবীর কাছাকাছি কোথাও বিরাজ করছে। তার সন্দেহ যদি সত্যিই হয়, রমেনবাবু গিয়ে আসামিকে শনাক্ত করতে পারবেন। 8টার মধ্যেই রমেনবাবুর বাড়িতে পৌঁছিলাম। তিনি লুঙ্গি ও হাতকাটা গেঞ্জি পরিয়া বৈঠকখানায় আনন্দবাজার পড়িতেছিলেন। আমাদের সহর্ষে স্বাগত করিলেন। ব্যোমকেশের প্রস্তাব শুনিয়া তিনি উল্লাস ভরে উঠিয়া দাঁড়াইয়া বললেন, যাব না? আলবাত যাব। আপনারা দয়া করে 5 মিনিট বসুন তো, আমি তৈরি হয়ে নিচ্ছি, বলিয়া তিনি অন্তরের দিকে অন্তর্ধান করিলেন। 5 মিনিটের মধ্যে তিনি তৈয়ার হইয়া বাহির হইয়া আসিলেন। একেবারে ফিটফাট বাবু, যেমনটি কাল সন্ধ্যায় দেখিয়াছিল। শিয়ালদা স্টেশনে পৌঁছিয়া তিনি আমাদের টিকিট কিনিতে দিলেন না। নিজেই 3খানা প্রথম শ্রেণীর টিকিট কিনিয়া ট্রেনে অধিষ্ঠিত হইলেন। দেখিলাম আমাদের চেয়ে তারই ব্যগ্রতা ও উৎসাহ যেন অনেক বেশি। ঘণ্টাখানেক পরে উদ্দিষ্ট স্টেশনে পৌঁছানো গেল। লোকজন বেশি নাই। বাহিরে আসিয়া দেখিলাম পানের দোকানের সামনে দাঁড়াইয়া একটি লোক পান চিবাইতে চিবাইতে দোকানের সহিত রসালাপ করিতেছে। ব্যোমকেশ নিকটে গিয়া জিজ্ঞাসা করিল, গোলাপ কলোনি কোন দিকে বলতে পারেন? লোকটি একচক্ষু মুদ্রিত করিয়া আমাদের ভালো করিয়া দেখিয়া লইল। তারপর এড়ো গলায় বলিল, চিড়িয়াখানা দেখতে যাবেন? চিড়িয়াখানা? ওই যার নাম চিড়িয়াখানা তারই নাম গোলাপ কলোনি। আজব জায়গা মশাই, আজব মানুষগুলো। অমন চিড়িয়াখানা আলিপুরেও নেই। তা যাওয়ার আর কষ্ট কি? ওই যে চিড়িয়াখানার রথ রয়েছে, ওতে চড়ে বসুন, গড়গড় করে চলে যাবেন। এতক্ষণ লক্ষ্য করি নাই স্টেশন প্রাঙ্গণের এক পাশে একটি জীর্ণকায় ঘোড়ার গাড়ি দাঁড়াইয়া আছে। মেয়েদের স্কুল কলেজের গাড়ির মতো লম্বা ধরনের গাড়ি। তাহার গায়ে এককালে সোনার জলে গোলাপ কলোনি বোধহয় লেখা ছিল, কিন্তু এখন তাহা প্রায় অবদ্ধ হইয়া পড়িয়াছে। গাড়িতে লোকজন কেউ আছে বলিয়া বোধ হইল না, কেবল ঘোড়াটা একক দাঁড়াইয়া পা ছুড়িয়া মাছি দাঁড়াইতেছে। কাছে গিয়া দেখিলাম গাড়ির পিছনের পাদানে বসিয়া একটি লোক নিবিষ্ট মনে বিড়ি টানিতেছে। লোকটি মুসলমান, বয়স হইয়াছে। দাড়ির প্রাচুর্য নাই, মুখময় ডুমো ডুমো ব্রণের ন্যায় মাংস উঁচু হইয়া আছে, চোখ দুটিতে ঘোলাটে অভিজ্ঞতা। পরনে ময়লা পাজামার উপরে ফতুয়া। আমাদের দেখিয়া সে বিড়ি ফেলিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল, কলকাতা হইতে আসতেছেন? হ্যাঁ, গোলাপ কলোনি যাব। আসেন, আপনা ঘরে লইয়া যাইবার কথা বাবু কইছেন, কিন্তু মুশকিল হয়েছে। বুঝলাম ইনি মুশকিল মিয়া। ব্যোমকেশ বলিল, মুশকিল কিসের?
মুশকিল বলল, রসিকবাবু এই ট্রেনেই আওনের কথা, তা তিনি আইলেন না? ওরে ট্রেনের জন্য সবুর করতে হইব। তা বাবু মশাইরা গাড়ির মধ্যে বসেন। জিজ্ঞাসা করলাম, রসিকবাবুটিকে? মুশকিল বলল, কলোনির বাবু, রোজ দুবেলা রেলে আন যায়। আর কি কারণে দেরি হইতেছে বয়েন না, পরের গাড়ি এখনই আইব। মুশকিল গাড়ির দ্বার খুলিয়া দিল। ভেতরে মানুষ বসিবার স্থান ৩-৪টি আছে, কিন্তু অধিকাংশ স্থানই স্তূপীকৃত শূন্য চেঙারির দ্বারা পূর্ণ। অনুমান করা যায় প্রত্যেক রাতে এইসব চেঙারিতে গোলাপ কলোনি হইতে ফুল শাকসবজি স্টেশনে আসে এবং কলিকাতার অভিমুখে রওনা হইয়া যায়। ওদিকে কলিকাতা হইতে পূর্ব দিনের শূন্য চেঙারিগুলি ফিরিয়া আসে। কর্মী মানুষগুলিরও যাতায়াত এই ভ্যানের সাহায্যেই সাধিত হয়। রৌদ্রের তাপ বাড়িতেছিল। বাহিরে দাঁড়াইয়া থাকার চেয়ে গাড়ির ছায়া অন্তরালে প্রবেশ করাই শ্রেয় বিবেচনা করিয়া আমরা গাড়িতে উঠিয়া বসিলাম। মুশকিল মিয়া গাল্পিক লোক, মানুষ পাইলে গল্প করিতে ভালোবাসে। সে বলিল, বাবু মশাইরা ২-৪ দিন হেথায় থাকবেন তো? ব্যোমকেশ বলিল, আজই ফিরব। তুমি তো মুশকিল মিয়া। মুশকিল মুখ মচকাইয়া বলিল, নাম তো কর্তা সৈয়দ নুরুদ্দিন, কিন্তু মুশকিল হয়েছে কি, বাবুরা আদর কইরা আমার মুশকিল মিয়া ডাকেন। এ আর মুশকিল কি? কতদিন আছো গোলাপ কলোনিতে? আন্দাজ ৭-৮ বছর হইতে চলল। তখন বৈষ্ণব ঠাকুর ছাড়া আর কোনো কর্তাই দেখা দেন নাই। আমি অনেক পুরানো লোক। হুম, তোমার গাড়ি আর ঘোড়াও তো বেশ পুরনো মনে হচ্ছে। মুশকিল আক্ষেপ করিয়া বলিল, আর কন কেন কর্তা, ঘোড়াটার মরবার বয়স হইছে, নেহাত আদত পইরা গেছে, তাই গাড়ি টানে। বড় বিবিরে কতবার কইছি ও দুটো গাড়ি ঘোড়ারে বাতিল কইরা নতুন মোটর ভ্যান খরিদ কর। তা মুশকিল হয়েছে কি, বড় বিবি কয় টাকা নাই। বড় বিবিকে? নিশানাথ বাবুর স্ত্রী? হ হ, ভারী লক্ষ্মীমন্তর মাইয়া। তিনিই বুঝি করণী দেখাশোনা করেন? দেখাশোনা কর্তা বাবুও করে, কিন্তু টাকা গড়ি হিসাব নিকাশ বড় বিবির হাতে। তা বড় বিবির টাকা নাই বলে কেন? কলোনি ব্যবসা কি ভালো চলে না? মুশকিল মিয়ার ঘোলাটে চোখে একটা গভীর অর্থপূর্ণ ইঙ্গিত ফুটিয়ে উঠিল। সে বলল, চলে চলে, ভালোই চলে। এত ফুল ফল ঘি মাখন আন্ডা যায় কোথায়? তবে কি জানেন কর্তা, লাউয়ের গুড় পিঁপড়া খাইয়া যায়। ইঙ্গিতপূর্ণ চক্ষে আমাদের তিনজনকে একে একে নিরীক্ষণ করিল। মুশকিল মিয়ার নিকট হইতে ব্যোমকেশ হয়তো আরও আভ্যন্তরীণ তথ্য সংগ্রহ করিত, কিন্তু এই সময় দক্ষিণ হইতে একটি ট্রেন আসিয়া স্টেশনে থামিল এবং অল্পকাল পরে একটি ক্ষিপ্রচারী ভদ্রলোক আসিয়া গাড়ির কাছে দাঁড়াইলেন। ইনিই বোধ হয় রসিকবাবু। ভদ্রলোকের বয়স আন্দাজ ৩৫, কিন্তু আকৃতি ম্লান ও শুষ্ক। বৃষকাষ্ঠের মতো দেহে লং ক্লথের পাঞ্জাবি অত্যন্ত বেমানানভাবে ঝুলিয়ে আছে। গাল বসা, খাপড়া ওঠা, মুখ জোড়া, ভরুর নিচে চোখ দুটি ঘন সন্নিবিষ্ট, মুখে খুঁতখুঁতে অতৃপ্তি ভাব। গাড়ির মধ্যে আমাদের বসিয়া থাকিতে দেখিয়া তাহার মুখ আরও খুঁতখুঁতে হইয়া উঠিল। তিনি বললেন, আপনারা? ব্যোমকেশ নিজের পরিচয় দিয়া বলল, নিশানাথবাবু আমাদের ডেকে পাঠিয়েছেন। রসিকবাবুর ঘন সন্নিবিষ্ট চোখে একটি ক্ষণস্থায়ী আশঙ্কা পলকের জন্য চমকিয়া উঠিল। মনে হইল তিনি ব্যোমকেশের নাম বোধহয় জানেন। তিনি চট করে গাড়িতে উঠিয়া বসিলেন। মুশকিল, তারপরে বলিলেন, মুশকিল, গাড়ি হাঁকাও, গাড়ি হাঁকাও, দেরি হয়ে গেছে। মুশকিল ইতিমধ্যে সামনে উঠিয়া বসিয়াছিল। ঘোড়ার নিতম্বে ২-৪ ঘা খেজুর ছড়ি বসাইয়া গাড়ি ছাড়িয়া দিল। রসিকবাবু তখন আত্মপরিচয় দিলেন। তাহার নাম রসিকলাল দে, গোলাপ কলোনির বাসিন্দা, হক সাহেবের বাজারে তরি তরকারি দোকানের ইনচার্জ। এই সময় তার ডান হাতের দিকে দৃষ্টি পড়িতে চমকিয়া উঠিলাম। হাতের অঙ্গুষ্ঠ ছাড়া বাকি আঙুলগুলি নাই। কে যেন ভোজালির এক কোপে কাটিয়া লইয়াছে। ব্যোমকেশও হাত লক্ষ্য করিয়াছিল। সে শান্তভাবে বলিল, আপনি কি আগে কোনো কলকারখানায় কাজ করতেন? রসিকবাবু হাতখানি পকেটের মধ্যে লুকাইলেন, ম্লান কণ্ঠে বললেন, কটন মিলের কারখানার মিস্ত্রি ছিলাম, ভালোই মাইনে পেতাম। তারপর করাত মেশিনে আঙুলগুলো গেল। কিছু খেসারত পেলাম বটে, নাকের বদলে নড়ুন, কিন্তু আর কাজ জুটল না। বছর ২ থেকে নিশানাথবাবুর পিঁজরা পড়ে আছি। তার মুখ আরও শীর্ণ ক্লিষ্ট হইয়া উঠিল। আমরা নীরব হইলাম। গাড়ি ক্ষুদ্র শহরে সংকীর্ণ গণ্ডি পার হইয়া খোলা মাঠের রাস্তা ধরিল। ভাবিতে লাগিলাম, গোলাপ কলোনি দেখি অনেকগুলি নাম। কেহ বলে চিড়িয়াখানা, কেহ বলে পিঁজরাপোল। না জানি সেখানকার অন্য লোকগুলি কেমন। যে ২টি নমুনা দেখিলাম, তাহাতে মনে হয় চিড়িয়াখানা ও পিঁজরাপোল ২টি নামই সার্থক।
রাস্তাটি কিন্তু বেশ ভালো, পাশ দিয়া টেলিফোনের খুঁটি চলিয়াছে। যুদ্ধের সময় মার্কিন পথিকৃৎ এই পথ ও টেলিফোনের সংযোগ নিজেদের প্রয়োজনে তৈরি করিয়াছিল, যুদ্ধের শেষে ফেলিয়া চলিয়া গিয়াছে। পথের শেষে আরও যুদ্ধের স্মৃতিচিহ্ন চোখে পড়িল। একটি স্থানে অগণিত সামরিক মোটরগাড়ি, পাশাপাশি শ্রেণীবদ্ধভাবে গাড়িগুলি সাজানো, সর্বাঙ্গে মরিচা ধরিয়াছে, রং চটিয়া গিয়াছে, কিন্তু তাহাদের শ্রেণীবিন্যাস ভগ্ন হয় নাই। হঠাৎ দেখিলে মনে হয় এ যেন যান্ত্রিক সভ্যতার গোরস্থান। এই সমাধিক্ষেত্র যেখানে শেষ হইয়াছে, সেখান হইতে গোলাপ কলোনির সীমানা আরম্ভ। আন্দাজ 15-20 বিঘা জমি কাটা তার দিয়া ঘেরা। কাটা তারের ধারে ধারে তৃষিয়া ফণিমনসার ঝাড়। ভেতরে বাগান, বাগানের ফাঁকে ফাঁকে লাল টালি ছাওয়া ছোট ছোট কুটির। মালিরা রবারের নলে করিয়া বাগানে জল দিতেছে। চারিদিকে ঝলসানো পরিবেশের মাঝখানে গোলাপ কলোনি যেন একটি শ্যামল ওয়েসিস। ক্রমে কলোনির ফটকের সম্মুখে উপস্থিত হইলাম। ফটকে দাঁড় নাই, কেবল আগর লাগাইবার ব্যবস্থা আছে। দুই দিকে স্তম্ভ হইতে মাধবের লতা উঠিয়া মাথার উপর তরুণ মাল্য রচনা করিয়াছে। গাড়ি ফটকের ভিতরে প্রবেশ করিল। ফটকে প্রবেশ করিয়া সম্মুখেই একটি বাড়ি, টালির ছাদ, বাংলো ধরনের বাড়ি। নিশানাথবাবু এখানে থাকেন। আমরা গাড়ির মধ্যে বসিয়া দেখিলাম বাড়ির সদর দরজার পাশে দাঁড়াইয়া একটি মহিলা ঝাড়িতে করিয়া গাছে জল দিতেছেন। গাড়ির শব্দে তিনি মুখ ফিরাইয়া চাহিলেন। ক্ষণেকের জন্য একটি সুন্দরী যুবতীর মুখ দেখিতে পাইলাম। তারপর তিনি ঝাড়ি রাখিয়া দ্রুত বাড়ির মধ্যে প্রবেশ করিলেন। আমরা তিনজনেই যুবতীকে দেখিয়াছিলাম। ব্যোমকেশ বক্রচক্ষে একবার রমেনবাবুর পানে চাহিল। রমেনবাবু অধরষ্ট সংকুচিত করিয়া অনিশ্চিতভাবে মাথা নাড়িলেন, কথা বলিলেন না। লক্ষ্য করিয়াছিলাম কলিকাতার বাহিরে পা দিয়া রমেনবাবু কেমন যেন নির্বাক হইয়া গিয়াছিলেন। কলিকাতার যাহারা খাস বাসিন্দা, তাহারা কলিকাতার বাহিরে পদার্পণ করিলে ডাঙায় তোলা মাছের মতো একটু অস্বাচ্ছন্দ্য বোধহয় অনুভব করেন। গাড়ি আসিয়া বাড়ির সম্মুখে থামিলে আমরা একে একে অবতরণ করিলাম। নিশানাথবাবুর দ্বারের কাছে আসিয়া আমাদের সম্ভাষণ করিলেন। পরিধারে ঢিলা পায়জামা ও লিনেনের কুর্তা। হাসি মুখে বলিলেন, আসুন আসুন, রোদ্দুরে খুব কষ্ট হয়েছে নিশ্চয়ই। এই পর্যন্ত বলিয়া রসিকদের প্রতি তার দৃষ্টি পড়িল। রসিকদের আমাদের সঙ্গে গাড়ি হইতে নামিয়াছিল এবং অলক্ষিতে নিজের কুটিরের দিকে চলিয়া যাইতেছিল। তাহাকে দেখিয়া নিশানাথবাবুর মুখের হাসি মিলাইয়া গেল। তিনি বললেন, রসিক, তোমার হিসেব এনেছ? রসিক যেন পুচকাইয়া গেল, ঠোঁট চাটিয়া বলল, আগে আগে আজ হয়ে উঠল না। কাল পরশুর মধ্যেই নিশানাথবাবু আর কিছু বলিলেন না, আমাদের লইয়া বসিবার ঘরে প্রবেশ করিলেন। বসিবার ঘরটি মাঝারি আয়তনের, আসবাবের জাঁকজমক নাই, কিন্তু পারিপাট্য আছে। মাঝখানে একটি নিচু গোল টেবিল, তাহাকে ঘিরিয়া কয়েকটি গদিযুক্ত চেয়ার, দেয়ালের গায়ে বইয়ের আলমারি, এক কোণে টিপাইয়ের উপর টেলিফোন, তার পাশে রোল টপ টেবিল। বাইরের দিকের দেয়ালে দুটি জানলা, উপস্থিত রৌদ্রের ঝাঁজ নিবারণের জন্য গাঢ় সবুজ রঙের পর্দা দিয়া ঢাকা। রমেনবাবুর পরিচয় দিয়ে আমরা উপবিষ্ট হইলাম। নিশান্তবাবু বলিলেন, তেতেপুরে এসছেন, একটু জিরিয়ে নিন, তারপর বাগান দেখাবো। এখানে যারা আছেন তাদের সঙ্গেও পরিচয় হবে। তিনি সুইচ টিপিয়া বৈদ্যুতিক পাখা জ্বালাইয়া দিলেন। ব্যোমকেশ ঊর্ধ্বে দৃষ্টিপাত করিয়া বলিল, আপনার বিদ্যুতের ব্যবস্থা আছে দেখছি। নিশানাথবাবু বললেন, হ্যাঁ, আমার নিজের ডায়নামো আছে। বাগানে জল দেবার জন্য কুয়ো থেকে জল পাম্প করতে হয়, তাছাড়া আলো বাতাসও পাওয়া যায়। আমিও ছাদের দিকে দৃষ্টি তুলিয়া দেখিলাম টালির নিচে সমতল করিয়া তক্তা বসানো, তক্তা ভেদ করিয়া মোটা লোহার ডান্ডা বাহির হইয়া আছে। ডান্ডার বাঁক হুক হইতে পাখা ঝুলিতেছে। অনুরূপ আরেকটি ডান্ডার প্রান্তে আলোর বাল্ব। পাখা চালু হইলে তাহার উপর হইতে কয়েকটি শুষ্ক ঘাসের টুকরা ঝরিয়া টেবিলের উপরে পড়িল। নিশানাথ বলিলেন, চড়ুই পাখি কেবলই পাখার উপর বাঁধবার চেষ্টা করছে। ক্লান্তি নেই, নৈরাশ্য নেই, যতবার ভেঙে দেওয়া হচ্ছে আবার বাঁধছে। তিনি ঘাসের টুকরাগুলি কুড়াইয়া জানলার বাহিরে ফেলিয়া দিয়া আসিলেন। ব্যোমকেশ হাসিয়া বলিল, ভারী একগুঁয়ে পাখি। নিশানাথবাবুর মুখে একটু অম্ল রসাক্ত হাসি দেখা দিল। তিনি বললেন, এই একগুঁয়েমি যদি মানুষের থাকতো? ব্যোমকেশ বলল, মানুষের বুদ্ধি বেশি, তাই একগুঁয়েমি একটু কম। নিশানাথ বললেন, তাই কি? আমার তো মনে হয় মানুষের চরিত্র দুর্বল, তাই একগুঁয়েমিও কম।
ব্যোমকেশ তাহার পানে হাস্যকুঞ্চিত চোখে চাইয়া থাকিয়া বলিল, আপনি দেখছি মানুষজাতটাকে ঠিক শ্রদ্ধা করেন না। নিশানাথ ক্ষণেক নীরব থাকিয়া হালকা সুরে বললেন, বর্তমান সভ্যতা কি শ্রদ্ধা হারাবার সভ্যতা নয়? যারা নিজের ওপরে শ্রদ্ধা হারিয়েছে তারা আর কাকে শ্রদ্ধা করবে?